বিসিবি আন্তর্জাতিক সংবাদ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। ইসরায়েলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা। পশ্চিম তীরকে ইসরায়েলের সংযুক্তির বিরোধিতায় ট্রাম্প। হঠাৎ সৌদি যুবরাজের সঙ্গে ব্রিটিশ যুবরাজের বৈঠক। ইরানে কাল ইসলামী বিপ্লব দিবস, মিছিল হবে ১৫০০ শহরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন যুদ্ধাপরাধের চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে অনেক আগেই। এবার আরও ভয়ঙ্কর তথ্য মিলেছে আল জাজিরার অনুসন্ধানে, যা শরীর হিম করে দিতে পারে যে কারো। সেখানে এমন সব বোমা ফেলছে ইহুদিবাদী দখলদাররা, যাতে তাৎক্ষণিক ৩৫০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উৎপাদন হচ্ছে এবং চোখের পলকে বাষ্পে পরিণত হয়ে বাতাসে মিশে যাচ্ছে ফিলিস্তিনিদের দেহ। ২০২৪ সালের ১০ অগস্ট ভোরে গাজা শহরের আল তাবিন স্কুলে বোমা হামলা করে ইসরায়েলি সেনারা। প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ছেলে সাদের সন্ধানে হাঁটছিলেন ইয়াসমিন মাহানি। তিনি তার স্বামীকে চিৎকার করতে দেখেন, কিন্তু সাদের কোনো চিহ্ন ছিল না। মাহানি বলেন, আমি মসজিদের ভেতরে গেলাম এবং নিজেকে রক্ত ও মাংসের ওপর পা রাখতে দেখলাম। তিনি দিনের পর দিন হাসপাতাল ও মর্গে খুঁজেছেন। তিনি বলেন, আমরা সাদের কিছুই পাইনি, এমনকি দাফন করার জন্য লাশের একটি টুকরাও মেলেনি। সেটাই ছিল সবচেয়ে কষ্টের বিষয়। হাজার হাজার ফিলিস্তিনির মধ্যে মাহানি একজন, যাদের প্রিয়জনরা গাজায় ইসরায়েলের এই আগ্রাসনে স্রেফ অদৃশ্য হয়ে গেছে। এই আগ্রাসনে এখন পর্যন্ত ৭২ সহস্রাধিক মানুষ নিহত হয়েছে। আল জাজিরা অ্যারাবিকের তদন্তমূলক প্রতিবেদন দ্য রেস্ট অফ দ্য স্টোরি অনুসারে ২০২৩ সালের অক্টোবরে আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজার সিভিল ডিফেন্স টিম ২৮৪২ ফিলিস্তিনিকে নথিভুক্ত করেছে, যারা বাষ্পীভূত বা মিলিয়ে গেছে। তাদের রক্ত বা মাংসের ক্ষুদ্র অংশ ছাড়া আর কোনো অবশিষ্টাংশ খুঁজে পাওয়া যায়নি। বিশেষজ্ঞ ও প্রত্যক্ষদর্শীরা এসব ঘটনার জন্য ইসরায়েলের পদ্ধতিগতভাবে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ তাপীয় এবং থার্মোবারিক অস্ত্রকে দায়ী করেছেন। অস্ত্রগুলো ৩৫০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা তৈরি করতে সক্ষম। ভয়াবহ ফরেন্সিক হিসাব। ২৮৪২ সংখ্যাটি কোনো সাধারণ অনুমান নয়, বরং গাজার সিভিল ডিফেন্সের একটি ভয়াবহ ফরেন্সিক হিসাবের ফল। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, আমরা একটি লক্ষ্যবস্তু করা বাড়িতে প্রবেশ করি এবং সেই বাড়িতে থাকা পরিচিত সদস্য সংখ্যার সঙ্গে উদ্ধার করা মরদেহের সংখ্যা মিলিয়ে দেখি। তিনি আরও বলেন, যদি একটি পরিবার আমাদের বলে যে ভেতরে ৫ জন লোক ছিল এবং আমরা কেবল ৩টি অক্ষত দেহ উদ্ধার করি, তবে বিশেষ তল্লাশির পর যদি রক্তের ছিটে বা মাথার চামড়ার মতো জৈবিক চিহ্ন ছাড়া আর কিছু না পাওয়া যায়, তখন আমরা বাকি দুজনকে বাষ্পীভূত হিসাবে গণ্য করি। মুছে ফেলার রসায়ন। তদন্তে বিস্তারিত জানানো হয়েছে যে কিভাবে ইসরায়েলি মারণাস্ত্রের নির্দিষ্ট রাসায়নিক সংমিশ্রণ কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের শরীরকে ছাইয়ে পরিণত করে। রুশ মাসিক বিশেষজ্ঞ ভ্যাসিলি ফাতিগারভ বলেন, থার্মোবারিক অস্ত্র কেবল হত্যাই করে না, বরং পদার্থকে নিশ্চিহ্ন করে দেয়। সাধারণ বিস্ফোরকের বিপরীতে এ অস্ত্র একটি জ্বালানি মেঘ ছড়িয়ে দেয়, যা প্রজ্বলিত হয়ে একটি বিশাল অগ্নিগোলক এবং শূন্যতা বা ভ্যাকিউম তৈরি করে। ফাতিগারভ বলেন, জ্বলন সময় দীর্ঘায়িত করার জন্য রাসায়নিক মিশ্রণে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম ও টাইটেনিয়ামের গুঁড়ো যোগ করা হয়। এটি বিস্ফোরণের তাপমাত্রা ৩৫০০ থেকে ৩০০০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাড়িয়ে দেয়। তদন্ত অনুযায়ী এই তীব্র তাপ প্রায় ট্রাইটোনেল দ্বারা উৎপন্ন হয়, যা টিএনটি ও অ্যালুমিনিয়াম পাউডারের মিশ্রণ। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি MK-৮৪ মতো বোমাগুলিতে ব্যবহার করা হয়। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড মুনির আল বুশ মানুষের শরীরের ওপর এমন চরম তাপের প্রভাব ব্যাখ্যা করেন। মানুষের শরীরের প্রায় ৮০% পানি। তিনি বলেন, পানির স্ফুটনাঙ্ক ১০০ ডিগ্রি সেলসিয়াস। যখন একটি দেহ ৩০০০ ডিগ্রির বেশি শক্তির পাশাপাশি প্রচণ্ড চাপ এবং অক্সিডেশনের সংস্পর্শে আসে, তখন তরলগুলি তাৎক্ষণিকভাবে ফুটতে শুরু করে। টিস্যুগুলি বাষ্পীভূত হয়ে ছাইয়ে পরিণত হয়। এটি রাসায়নিকভাবেই অনিবার্য। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করে নেওয়ার পদক্ষেপের বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার। সোমবার ৯ ফেব্রুয়ারি সাংবাদিকদের কাছে পাঠানো হোয়াইট হাউসের এই কর্মকর্তার এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন তিনি পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে জুড়ে নেওয়ার পক্ষে নন। একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরায়েলকে নিরাপদ রাখে এবং ওই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য এটি যুক্তরাষ্ট্র প্রশাসনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানোর নতুন পদক্ষেপ ঘোষণা করার পরদিন হোয়াইট হাউসের এ মন্তব্য এল। তবে হোয়াইট হাউসের কর্মকর্তার বিবৃতিতে ইসরায়েলের এই নতুন পদক্ষেপের সরাসরি নিন্দা জানানো হয়নি, এমনকি বিষয়টি উল্লেখ করা হয়নি। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদিত নতুন পদক্ষেপগুলোর কারণে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ব্যক্তিগতভাবে জমি কেনা সহজ হবে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ। ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার সৌদি আরব, তুরস্ক, মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জর্ডান ৮টি মুসলিম প্রধান দেশ যৌথ বিবৃতি দিয়েছে। দেশগুলো পদক্ষেপটিকে অবৈধ এবং ফিলিস্তিনি জনগণকে উচ্ছেদ করার প্রচেষ্টা বলে অভিহিত করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক সংবাদ সম্মেলনে বলেন, সিদ্ধান্তগুলো ইসরায়েল ও ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা থেকে আমাদের আরও দূরে সরিয়ে দিচ্ছে। যুক্তরাজ্য সরকার এক বিবৃতিতে ইসরায়েলের এ সিদ্ধান্তকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে বর্ণনা করেছে। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে। স্পেন ও ইউরোপীয় ইউনিয়নও পৃথকভাবে এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা বিতর্কিত এই পদক্ষেপগুলোর মধ্যে আছে হেব্রন শহরে ভবন নির্মাণের অনুমোদনের ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে ইসরায়েলের হাতে নেওয়া। এছাড়া দক্ষিণ পশ্চিম তীরের দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান বেথলেহেমের কাছে রাহেলের সমাধি এবং হেব্রনের ইব্রাহিমি মসজিদ বা কেভ অব দ্য পেট্রিয়ার্কসের ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ জোরদার করার কথা বলা হয়েছে। ইইউ মুখপাত্র আনোয়ার এল আননি সাংবাদিকদের বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ বাড়ানোর সিদ্ধান্তের নিন্দা জানায় ইউরোপীয় ইউনিয়ন। এটি আরেকটি ভুল পদক্ষেপ। ইসরায়েলি মন্ত্রী স্মোট্রিচ রোববার বলেন, এই পরিবর্তনের লক্ষ্য হল ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ধারণাকে কবর দেওয়া। অন্যদিকে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ নতুন করে হিংসা তৈরি করতে পারে। সৌদি আরবে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে গেছেন ব্রিটেনের রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য যুবরাজ উইলিয়াম। আজ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া। ৩ দিনের সফরের অংশ হিসেবে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন উইলিয়াম। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ভালো করার উদ্যোগ হাতে নিয়েছে লন্ডন। অল্প কিছুদিন পরই দুই দেশ কূটনৈতিক সম্পর্কের শতবর্ষ উদযাপন করতে যাচ্ছে। বুধবার শেষ হতে যাওয়া সফরের মূল সুর বাণিজ্য, জ্বালানি ও বিনিয়োগ খাতে সম্পর্ককে আরও দৃঢ় করা। দীর্ঘদিন ধরেই সৌদি ও ব্রিটিশ রাজপরিবারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। রিয়াদকে উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে লন্ডন। প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের জীবদ্দশায় ৪ বার সৌদি রাজপরিবারের সদস্যরা যুক্তরাজ্য সফর করেন। ২০১৮ সালের মার্চে সর্বশেষ যুবরাজ সালমানের সঙ্গে দেখা করেন উইলিয়াম। সে সময় লন্ডনে ক্ল্যারেন্স হাউসে তৎকালীন যুবরাজ চার্লস সৌদি যুবরাজের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। ব্রিটিশ রাজবংশের উত্তরাধিকারী উইলিয়ামকে নিয়ে সৌদির ঐতিহ্যবাহী অঞ্চল আত-তুরাইফ পরিদর্শন করেন বিন সালমান। পরিদর্শনের পর যুবরাজ সালমানের সঙ্গে বৈঠকে অংশ নেন উইলিয়াম। এই সফরে রাজা চার্লসের বড় ছেলে উইলিয়াম সৌদি তরুণ-তরুণীদের সঙ্গেও দেখা করবেন। তিনি দেশটির টেকসই ও নাগরিক উন্নয়ন পরিকল্পনাগুলোর বিষয়ে ধারণা নেবেন। পাশাপাশি সৌদি নারীদের ক্রীড়া, ই-স্পোর্টস, সাংস্কৃতিক সহযোগিতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন করবেন যুবরাজ। এরপর প্রাচীন শহর আলুলায় যাবেন তিনি। সৌদি রাজপ্রাসাদের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে যুবরাজ সালমানের সঙ্গে রিয়াদে দেখা করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিগত অর্থবছরে দুই দেশের মধ্যে পণ্য ও সেবা মিলিয়ে মোট বাণিজ্যের পরিমাণ ছিল $২৩.১ বিলিয়ন। ইরানে হামলার জন্য ওত পেতে আছে মার্কিন সামরিক নৌবহর। সীমান্তের কাছেই যুক্তরাষ্ট্রের রণপ্রস্তুতিকে পাত্তা না দিয়েই ইসলামী বিপ্লব দিবস পালন করতে যাচ্ছেন ইরানিরা। ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী
১,০০৪ শতাধিক শহরে শোভাযাত্রা বা গণমিছিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানগুলো প্রচার করতে দেশি ও বিদেশি ৭,০০৭ শতাধিক সাংবাদিক উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বার্ষিকী উদযাপন কমিটির এক সদস্য। ইসলামিক প্রপোগেশন কোঅর্ডিনেশন কাউন্সিলের অনুষ্ঠান ও প্রাদেশিক বিষয়ক উপপ্রধান কামাল খোদাদাদেহ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে জানান, প্রতি বছর সাধারণত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া এই দেশব্যাপী শোভাযাত্রায় সংবাদকর্মীরা উপস্থিত থাকবেন। তিনি বলেন, এবছর ২ শতাধিক সাংবাদিক ও ক্যামেরাম্যান সহ আবাসিক বিদেশি সংবাদমাধ্যম এবং সব মিলিয়ে ৭,০০৭ শতাধিক দেশি ও আন্তর্জাতিক সংবাদকর্মী সারা দেশে ২২ বাহমানের অনুষ্ঠানগুলো কাভার করবেন। খোদাদাদেহ আরও বলেন, তাছাড়া আইআরআইবির সব চ্যানেল, যার মধ্যে ৩৫০টিরও বেশি নিউজ টিম আছে, সব আন্তর্জাতিক সম্প্রচার নেটওয়ার্ক এবং সব প্রাদেশিক নেটওয়ার্ক অনুষ্ঠানের সরাসরি খবর ও দৃশ্য সম্প্রচার করবে। তিনি উল্লেখ করেন, অস্ট্রিয়ার ওআরএফ, তুরস্কের এনটিভি ও আনাদোলু এজেন্সি, আমেরিকার সিবিএস নিউজ, লেবাননের আল মায়াদিন ও আল মানার, ইরাকের আল শামস ও আল ইরাকিয়া, কাতার ভিত্তিক আল জাজিরা, রাশিয়ার রিয়া নোভোস্তি ও আরটি নিউজ, জার্মানির এপিএ ও জেডডিএফ, স্পেনের ইএফই এবং চীনের সিসিটিভি, সিনহুয়া সহ বিভিন্ন দেশের অসংখ্য রেডিও ও টেলিভিশন নেটওয়ার্ক সংবাদ প্রচারের জন্য প্রস্তুত। তারা তেহরানের রাজপথ এবং আইকনিক আজাদি স্কোয়ার থেকে সরাসরি শোভাযাত্রার খবর সংগ্রহ করবে। সাম্প্রতিক সহিংস বিক্ষোভের তথ্য তুলে ধরে তিনি বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা দেশের প্রায় ২,৪০০ শহীদ এবং প্রায় ৩,০০০ হতাহতের জন্য শোক পালন করছি। শত্রুপক্ষ আমাদের মধ্যে বিভাজন তৈরি করে জনগণের সংহতি ভাঙতে চেয়েছিল, কারণ গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের সময় দেশে অভূতপূর্ণ ঐক্য ও পবিত্র সংহতি গড়ে উঠেছিল। তিনি আরও জানান, ইরানের অ্যারোস্পেস সেক্টর এবং কিছু সামরিক প্রতিষ্ঠান শোভাযাত্রার রুটে তাদের অর্জনগুলো প্রদর্শন করবে, যার মধ্যে কিছু প্রথমবারের মতো উন্মোচন করা হবে। ইসলামী বিপ্লব দিবসের শোভাযাত্রাগুলো ১৯৭৯ সালের যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনপুষ্ট পাহলাবি একনায়কতন্ত্রের পতনের স্মরণে আয়োজন করা হয়। জানুয়ারির মাঝামাঝি সময় শাহের প্রস্থানের কয়েক সপ্তাহ পর ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি ইমাম খোমেনি নির্বাসন থেকে ফিরে আসেন এবং জনগণের কাছ থেকে বিশাল সংবর্ধনা পান। অবশেষে ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি পাহলাবি শাসনের পতন নিশ্চিত হয়, যখন সেনাবাহিনী শাহের প্রতি আনুগত্য ত্যাগ করে এবং বিপ্লবীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে।